আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। না জানালেই নয়, যেটা হচ্ছে সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরে রাজনাথ সিং, অজিত দোভাল, অমিত শাহের সঙ্গে আর এক দফা বৈঠক হয়েছে এই 12:30 একটা নাগাদ, লাঞ্চের ঠিক আগে। সেখানে উপস্থিত ছিলেন 3 সেনাপ্রধান এবং সিডিএস। তারপরে একটু আগে খবর পেলাম যে 4 ব্যাটালিয়ন সেনা একদম সোজা শিলিগুড়ি করিডোরের দিকে রওনা দিয়ে দিয়েছে। যদিও আমার বিশ্বাস ভারতবর্ষ বাংলাদেশের ওপরে বিরাট আক্রমণ করবে না। আমি বরাবর যেটা বলে যাই সেটা হচ্ছে রংপুর আর রাজশাহী এই অঞ্চলটাকে কেটে দাও, সেটা আমি বরাবরই বলে যাই যে কেটে দিয়ে, আর এদিকে যেটা আপনার চট্টগ্রাম আছে এই চট্টগ্রামটাকে আলাদা করে দাও, আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দাও, কাউকে একটা দিয়ে দাও। চীন কুকিকার যারা আছে তাদের ওখানে দিয়ে দাও, শান্তিরক্ষী বাহিনী আছে তাদেরকে দিয়ে দাও। আসল উদ্দেশ্য হচ্ছে আমার যা মনে হচ্ছে চিকেন নেককে চওড়া করে নেওয়া, আরো বড় করে নাও। এখন এই যে 4-5 ব্যাটালিয়ন আরো সৈন্য ওখানে গেল, তার কারণটা কি? এর মধ্যে আবার এসএসবি আছে। এসএসবি হচ্ছে আমাদের একটা স্পেশাল ফোর্স আর কি। এসএসবি স্পেশাল ফোর্স, তারা এয়ার ড্রপিং হয় এবং তাদের অনেক কমান্ডো আছে। এই যে 4-5 ব্যাটালিয়নের মধ্যে 2 ব্যাটালিয়ন যে এসএসবি আছে সেটা আরো সন্দেহজনক। এবং পানাগড়ে নাকি ওখানে কি এয়ার এক্সারসাইজ শুরু হয়েছে, পানাগড় এবং আসামের এতে। তো যাই হোক, এয়ারবেসগুলোতে একটা কিছু তো ভাই হচ্ছে, সেটুকু আমি বুঝতে পারছি। সেটা কি হবে আমি জানি না। আদৌ ভারত কোনো রকম অ্যাকশনে যাবে নাকি যাবে না। তবে মুড দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথমে দখল করা হয়ে গেল। এইবার যেরাম বর্ডারে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি যে কোনো দিন বলেছিলাম যে কোনো দিন হয়তো বিএসএফ স্টেপ ইন করবে, বুটস অন গ্রাউন্ডস হবে। সেটা বোধহয় সত্যি হতে চলেছে। এবং যেদিনকে স্টেপ ইন করবে সেদিনকেই ওপাশ থেকে রংপুর আর রাজশাহী একসঙ্গে দুটোর দিকে এগোবে। আর এদিকে চট্টগ্রামে নিশ্চয়ই কিছু একটা আলাদা কিছু একটা হচ্ছে, সেটা আমার খবর আমার কাছে, আমি ডিটেলে খবর কালকে দিতে পারবো, আজকে দিতে পারবো না। আজকে যতটুকু খবর আমি পেলাম ততটুকু খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে অবস্থা খুব একটা ভালো না। আমি গরম এই কারণে বলছি, কারণ প্রথমবার সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রীর একক বৈঠক, তার 1 ঘন্টার মধ্যে 3 সেনাপ্রধানকে ডেকে পাঠিয়ে এবং স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এনএসএ অজিত দোভাল, তাদের উপস্থিতি মানে একটা বড় একটা ব্লু প্রিন্ট হচ্ছে। একটা জয়েন্ট অ্যাকশন একটা হবে, হয়তো এপাশ দিয়ে একটা হবে, ওপাশ দিয়ে একটা হবে। এখন সেক্ষেত্রে যদি বাংলাদেশের ওপরে একটা চাপ পড়ে, মানে একই তো চাপে রয়েছে, আরো বেশি চাপ পড়বে। আমি মাঝে মাঝে বলি না, আপনারা খুব লাফান, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যদি যুদ্ধ আপনারা দেখেন না, তার 1971 যুদ্ধ দেখেননি, একবার যদি যুদ্ধ দেখেন তাহলে দেখবেন সব শর্ট হয়ে গেছে। তখন আর মুখ দিয়ে যুদ্ধ যুদ্ধ বেরোবে না। আমি মনে করেছিলাম যে বর্ডার ফেন্সিংটা হয়ে যাবার পর তারপর হয়তো হবে, কিন্তু যেভাবে আপনার এই যে সীমান্ত এলাকায় জামাত
ছেলেপিলে লেলিয়ে দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, কাটারি ফাটারি নিয়ে, হাসুয়া ফাসুয়া নিয়ে তোমরা এগিয়ে যাও। বিএসএফ তো একদিন গুলি চালিয়ে দেবেই, আমি আগেও বলেছি, সতর্ক করেছি, আজকে আবার সতর্ক করলাম। এবার ফেন্সিং হোক বা নাই হোক, হয়তো বুটস অন গ্রাউন্ডস হয়তো হতে পারে। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যেটা বলি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি হবার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে, এবং যে কোনো দিন হ্যাপি দিওয়ালির খবর হয়তো পেয়ে যাবেন। এই রংপুর আর আপনার যে রাজশাহী চলে আসে, তাহলে চিকেন নেক তো চওড়া হয়ে গেল, রাজশাহী এলে পরে গঙ্গাটাও চলে গেল। এবার ওখান থেকে মুসলিম সরিয়ে নিয়ে গিয়ে ওখানে হিন্দুদের রেখে দেওয়া হবে, এক্সচেঞ্জ অফ ল্যান্ড বা অন্য কোনোভাবেই হোক না কেন। তারপরে তো বর্ডার ফেন্সিং, ওইখানে যতটুকু আছে সেই বর্ডার ফেন্সিং ওইখান থেকে এড়িয়ে বের করে দেবে। অ্যান্ড সেটা আমার ধারণা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি কালকে বলতে পারবো, আমি আজকে তো কিছু বলতে পারবোই না। আজকে যেটুকু খবর পেয়েছিলেন সেটুকু খবর আপনাদের দিলাম। তবে এই খবরের মধ্যে গুরুত্ব অনেক আছে। গুরুত্ব হচ্ছে এখন যে মিটিংটা হচ্ছে সেই মিটিংটার উপরে নির্ভর করছে যাবতীয় প্ল্যানিং। এরপরে যদি ওয়ার রুমে যদি রাত্রিবেলা কোনো মিটিং হয়, তাহলে কনফার্ম অপারেশন হ্যাপি দিওয়ালি, কনফার্ম। কিন্তু ওয়ার রুমে মিটিংটা হবে কি না আমি জানি না এখন পর্যন্ত। সেটা হয় রাত্রিবেলা 9টার পর। যদি হয় তাহলে পরে একরকম খবর হবে, যদি না হয় তাহলে একরকম খবর হবে। যাই হোক না কেন, আমি কালকে আপনাদের জানাবো যে কি হতে যাচ্ছে। তবে আপনারা মোটামুটি একটুখানি মানসিক দিকে তৈরি থাকুন, হয়তো একটা হ্যাপি দিওয়ালি হলেও হতে পারে। ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত উত্তেজনা, এর প্রশমন হবে কি করে? ভারত বাংলাদেশ এই দুটি প্রতিবেশী রাষ্ট্র, হাজার হাজার বছর থেকে দুটি দেশ এক দেশ ছিল। পরবর্তীতে 1947 সালে দুটি দেশ স্বাধীন হয়ে একটি পাকিস্তানের অংশ হয়, আরেকটি বৃহত্তর ভারত। তারপর 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ নামে আরেকটি নতুন দেশের সৃষ্টি হয়। বন্ধুরা, আজ সেই বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক সম্পর্ক, সীমান্ত উত্তেজনা, এর প্রশমন এবং এর রিপারকেশনটা কি হচ্ছে ভারতে এবং বাংলাদেশে, সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এবং ভারত যে দুই প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রের যে লেগাসি, এই লেগাসিটা মূলত তিন ধরনের। প্রথমটা হচ্ছে ভৌগোলিক সৃষ্টি। আপনি যদি দেখেন যে প্রকৃতি এমনভাবে এই দুইটা দেশকে এমনভাবে বেঁধে দিয়েছে যে বাংলার এক পাশে লোনা জল, প্রশান্ত আমাদের বঙ্গোপসাগরের লোনা জল, তিন দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশকে। আর এক কোনায় বর্মদস্যু, যারা আমাদের জন্মের পূর্ব সময় থেকেই এই যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত আছে। জাতিগত দাঙ্গা, সামরিক হস্তক্ষেপ, গণতন্ত্রের ডিফিসিট, সবকিছু মিলিয়ে একটি বর্মদস্যু, আমাদের দেশে বর্মদস্যু বলে বা বর্মদষ্ট বলে এক ধরনের প্রবাদ আছে। অর্থাৎ খারাপ কিছুর তুলনা করতে হলে বার্মাকে উপমা হিসেবে নিয়ে আসা হয়। তাহলে এখন দেখেন, বঙ্গোপসাগর, আমাদের সুন্দরবন, আমাদের তিন দিক দিয়ে ঘিরে থাকা ভারত, 7 সিস্টার্স এবং বার্মা। এই বাংলাদেশের এই সমস্যাটি হচ্ছে ভৌগোলিকের সমস্যা। অর্থাৎ আমাদের সম্পর্ক বলেন আর সমস্যা বলেন, এটি আমরা তৈরি করিনি, ভূগোল এটি তৈরি করে দিয়েছে, প্রকৃতি এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটাই প্রকৃতি, এটাই নেচার। আমাদের সাথে ভারতের আরো একটি সমস্যা বলেন আর লেগাসি বলেন, সেটা হলো ইতিহাস। ইতিহাসের দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন,
বাংলা নামের যে প্রদেশ, বঙ্গ নামের যে প্রদেশ, তার এক অংশ ভারতে আর এক অংশ বাংলাদেশ। এই দুটি অংশ প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে, ধর্মতত্ত্বে প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার কারণে ঐতিহাসিক মেলবন্ধনে আপনি যদি দেখেন, এই বাংলা 1905 সালে একবার বঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ, যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সহ তাবৎ বড় বড় বুদ্ধিজীবীরা লেখনী লিখেছেন, কথা বলেছেন। তারা বলেছিলেন এই বাংলাকে যদি এইভাবে ভাগ করা হয়, ইতিহাসের কোনো বাঁকে গিয়ে সেই দুইটা ভাগ দুইটা দেশ হয়ে যেতে পারে। দার্শনিক চিন্তা চেতনার জন্য রবীন্দ্রনাথকে প্রণাম করি, কারণ এই রবীন্দ্রনাথ তখনই বুঝেছিলেন বাংলা যদি একবার ভাগ হয়, ওই ভাগের যে, আপনি একটা জিনিস দেখেন, আপনার যদি একটা পাতিল যদি কোনোভাবে ফেটে যায়, কোনো একটা স্বর্ণের জিনিসও যদি ফেটে যায়, এটাকে জোড়া দেওয়া যায়, কিন্তু সময় সময়ে সুযোগ পেলেই জোড়াটা ওই ভাঙা জায়গায় জোড়াটা আবার দুদিকে চলে যায়। ঠিক তেমনি ইতিহাসের ভাঙনটা এমন। বাংলায় বঙ্গভঙ্গ যে হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কিন্তু কাটা যে দাগটা, এই দাগটা কিন্তু আর মিলায়নি। যার কারণে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এই বাংলা এক অংশ পাকিস্তানের অংশ হলো, আর এক অংশ ভারতের অংশ হলো। অথচ বাংলাদেশ এবং ভারতের যে অংশ, এই টোটাল বঙ্গকে মিলালে 54% তখনও মুসলমান ছিল। হিন্দু মুসলমানের যে দেশ যদি হতে হয়, তাহলে বাংলাটাও কিন্তু একটা রাষ্ট্র হতে পারত। মানে সেটা মুসলমান বা হিন্দুর দেশ নয়, অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের একটি বঙ্গ দেশ। সেটি হয়নি, আমরা পাকিস্তানের অংশ হয়েছি। তারপর পাকিস্তানের অনাচার অত্যাচার এর ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে রিভোল্ট করেছি। ভারত সেখানে আমাদের পাশে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক, সামাজিক যত রকমের সাহায্য, সামরিক সাহায্য, নিজেদের ভূখণ্ড ব্যবহার করার সাহায্য, সব কিছু দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, আমাদের যোদ্ধাদেরকে সাথে নিজের সৈনিকদেরকে দিয়ে এই যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে 3 মাসের মধ্যে এই বাংলাদেশ ছেড়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে দিয়েছে। সুতরাং খেয়াল করে দেখেন, হিস্ট্রিক্যালি ইতিহাসের একটা দায়বদ্ধতা ভারত এবং বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে রয়েছে। অর্থাৎ কিছু সমস্যা ইতিহাস সৃষ্টি করেছে, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। বাংলাদেশ এবং ভারত কিছু কিছু সমস্যা তারা নিজেরা তৈরি করেছে। তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি, ভারতের সাথে আমাদের যে বন্ধন, আমাদের যে সম্পর্ক, এর ভিতরে যে সমস্যাগুলো আছে, তার কতক অংশ ভৌগোলিকের সৃষ্টি, আর একটা অংশ ইতিহাসের সৃষ্টি, আর কিছু সৃষ্টি করেছি আমরা নিজে। কেমন? 1971 সালে যে দেশ অকাতরে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দেশ আবার তার সংবিধান বদলাইয়া ভারতমুখিতার থেকে পাকিস্তানমুখী হয়ে গেল। অর্থাৎ ওই অন্ধকার টানেলের দিকে মুখ করে মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী আবার আজান দিতে শুরু করলো, এবং এই পাকিস্তানি তথ্য আবার নিয়ে আসলো। আমরা 71-এ মানুষ ছিলাম, তার আগেও মানুষ ছিলাম। ওই 71-এর 75-এর পরে এসে আমরা নতুন করে আবার পাকি মানব হওয়ার চেষ্টা আমরা চালালাম। এই কারণে বলছি যে এই দ্বিবিধ কারণে যে আমরা কিছু কিছু সমস্যার সৃষ্টি করেছি। তারপরে ভারত পারাক্কাতে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে দেখেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই, আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তার মানে হচ্ছে নদী হচ্ছে দেশের মা। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে এই 3টি বিষয়, এই 3টে বিষয়কে এই নদী এফেক্ট করে। নদীর ভাঙনে আমার বাসস্থান ভেঙে যায়, নদীর পানি না থাকলে আমার মাছে ভাতে বাঙালি হয় না, নদীর পানি না থাকলে আমার ডালে ভাতে বাঙালিও হয় না, নদীর পানি না থাকলে আমার শস্য উৎপাদন হয় না। যেই কারণে এই নদীর সাথে আমার জীবিকার সম্পর্ক, নদীর সাথে আমার জীবনের সম্পর্ক, নদীর সাথে আমার বাসস্থানের সম্পর্ক। সেই নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এই 54টি নদী এসছে ভারত থেকে। এই ভারতের 54টি নদী
আমার দেশের অব্দি প্রবাহিত হয়েছে। উজানের দেশ ভারত, বাটির দেশ বাংলাদেশ, যার কারণে ভারতের পানির উপরে বাংলাদেশের নির্ভরতা অনেক। দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে এবং পানিকে বহুমাত্রিক মিঠা পানির ব্যবহারের যে কৌশল সেটাও তারা আবিষ্কার করছে। ফলে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত একটা প্রেশারের মধ্যে পড়ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রকৃতি সৃষ্টি করেনি, এগুলো আমরা মানুষ সৃষ্টি করেছি। এখন খেয়াল করে দেখেন, এই ত্রিবিধ সমস্যার কারণে ভারতের সাথে ডিল করা সবসময় কিন্তু অত সহজ ব্যাপার না। তারপরও বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তারেক রহমান যখন ক্ষমতায় আসে, ভারত কিন্তু প্রথম দিকে তার খুব উদার চিন্তা চেতনা নিয়ে তারেক রহমানের সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে। কিন্তু দিন যত যাচ্ছে ভারতের সেই ইচ্ছা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। কেন হয়ে আসছে দেখেন, আপনি যদি প্রাচীন ভারতবর্ষে বড় বড় রাজাদের কথা বলেন, তারা তাদের সন্তানদের জন্য পণ্ডিত ভাড়া করত, পণ্ডিত রাখত। কেউ সংস্কৃত পড়াতেন, কেউ আরবি পড়াতেন, কেউ পার্সি পড়াতেন। যেই পণ্ডিত পার্সি পড়ান তিনি আরবি পড়াতেন না, যেই পণ্ডিত সংস্কৃত পড়ান তিনি পার্সি পড়াতেন না, কারণ যার যার এক একটা গণ্ডি ছিল। ঠিক তেমনি দেখে বোঝা যেত কোন পণ্ডিতের পাণ্ডিত্য কোন দিকে। তারেক রহমান ক্ষমতায় আসার পর যেই সব লোককে তার চারপাশে ঠাঁই দিয়েছে তাদের বেশিরভাগে ভারত বিরোধী। যেমন গতকাল আমি আমার আলোচনায় বলছিলাম যে ডক্টর জাহিদ, যিনি এই তারেক রহমানের বিশেষ উপদেষ্টা, তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরত এসছেন ইমিগ্রেশন জটিলতার কারণে বা রাগ করে। এখন এই জাহিদ কিন্তু গত 5 বছর যদি আপনি জাহিদের ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখেন, আপনি বুঝবেন সে একটা কট্টর ভারত বিরোধী। এই কট্টর ভারত বিরোধী যখন তারেক জিয়ার উপদেষ্টা হয়ে যায়, তারেক রহমান সাহেবের উপদেষ্টা হয়ে যায়, তখন আমাদের বুঝতে এটা বাকি থাকে না, ভারতের এটা বুঝতে বাকি থাকে না যে উনি কোন পণ্ডিত রাখে কোন ভাষা তিনি শিখতে চাচ্ছেন। তিনি কি সংস্কৃত শিখবেন, তিনি কি ভারত প্রেম শিখবেন, না ভারত বিদ্বেষ শিখবেন? তিনি ভারতের সাথে কাজ চালানো প্রকল্প শিখবেন, নাকি ভারতকে কিভাবে ডাবানো যায় সেটা শিখবেন? সেই জন্য ভারত আস্তে আস্তে তাদের হাল ছেড়ে দিয়েছে। ভারত এখন বুঝেছে যে এই তারেক জিয়ার যুগে কিছু হবে না। আগেও হয়নি, আগেও 10টা কস্ত্র এসছে। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া তাদের শাসনের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সময়ে তারেক জিয়া এবং জামাত ইসলামী সরকার যখন 4 দল নিয়েছিল, তখন এই অনুপ চেটিয়া পরেশ বড়ুয়ারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে অস্ত্র এনে এই দেশের উপর দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদেরকে সরবরাহ করত। এইটা ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেছিল যখন শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তখন। এখন তারেক রহমান যখন ক্ষমতায় এসছে, সেই জঙ্গিদেরকে জেলখানা থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই চোরাচালানের রাস্তাটি এখন আরো পাকাপোক্ত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে, পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আসতে একটি লাল পাসপোর্ট হইলে আর ভিসাও লাগে না, এবং পাকিস্তান থেকে যে জাহাজ আসে আগে 2 ফোল্ডারে তাদেরকে চেক করা হতো, এখন সেই চেকটাও করা হয় না। তাহলে ভারত বুঝছে যে তার শত্রুর সাথে, ভারতের শত্রু যারা, তাদের সাথে যখন দহরম মহরম মাখামাখি, তখন ভারতকে কষাস হতেই হবে। এখন বিষয়টা হচ্ছে, ভারত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে কলকাতা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে পুশ ইন করছে, পুশ ব্যাক করছে, অর্থাৎ বাংলাদেশের যেই সব নাগরিক ভারতে আছে বলে ভারত মনে করে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখেন পৃথিবীতে এই রকম সীমারেখা আর কয়টা দেশের আছে আমি জানি না। এই সীমারেখার 1 মিটারের মধ্যে মানুষ বসবাস করে, এপারে বাংলা ওপারেও বাংলা, কিন্তু এই পারটা ভারত আর ওই পারটা বাংলাদেশ। এই পাশে মুসলিম, ওই পাশে হিন্দু। অথচ বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখার সাথে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান কিন্তু এখনো ভারতে বসবাস করে। একক রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ যদি আমি বলতে যাই, তাহলে ইন্দোনেশিয়ার পর সেটা হচ্ছে ভারত। ইন্দোনেশিয়াতে 24 কোটি মুসলমান বসবাস করে। কেউ কেউ বলেন ভারতে 24 কোটিরও বেশি মুসলমান বসবাস করে।
পৃথিবীর আর কোনো দেশে একক দেশ হিসেবে এত মুসলমান বসবাস করে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ভারত শুধু হিন্দুর দেশ নয়, মুসলমানেরও দেশ। এখন আমাদের দেশ থেকে যে ন্যারেটিভটা তৈরি করা হয়, ভারত বিরোধী যে স্লোগানটা তৈরি করা হয়, এই স্লোগানের রেশ কিন্তু ভারতে গিয়ে পড়ে। আর এই ভারতে গিয়ে পড়লে মুসলমানদের উপরও যে বিচ্ছিন্নভাবে নানান ঘটনা ঘটে না, সেটা কিন্তু বলা যাবে না। এটা ঘটে, বাংলাদেশেও ঘটে, ভারতেও ঘটে। আমরা মানুষ হতে চেয়েছিলাম, আমরা হয়ে গেলাম হিন্দু এবং মুসলমান। অথচ এই দুটা জাতির ইতিহাস এবং ঐতিহ্য হাজার হাজার বছরের। এদের সভ্যতা ছিল, পৃথিবীর মানুষ যখন জঙ্গলে বনে বাদারে বসবাস করত, সেই সময়ে ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা এবং মহেঞ্জোদারো যে সভ্যতা, এই সভ্যতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে ভারতের এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, এই দুটি প্রতিবেশীর মধ্যে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক থাকছে না কেন? এটাকে আমাদেরকে খুঁজে বের করা দরকার। এখন এই সম্পর্ক ভালো না হওয়ার মূল কারণ হচ্ছে আত্মায়, মনের সমস্যা, আসলে রিয়েলিটি সমস্যা নয়। কারণ ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর 10 বিলিয়ন ইম্পোর্ট করে, অর্থাৎ ভারত যে 10টি দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, বাংলাদেশ তাদের মধ্যে একটি। ভারতীয় মানুষ বিদেশে কাজ করে, এরকম পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তার মানে প্রতিবেশী হলেও বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট কিন্তু কম নয়। ভারত কিন্তু অনেক উদারতা বাংলাদেশকে দেখিয়েছে। 1971 সালে স্বাধীনতার পর ইন্দিরা মুজিবের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছে, ভারত কিন্তু সেই চুক্তিটি বহুদিন রেকটিফাই না করতে পারলেও এই মোদী সরকারের আমলে সেটি রেকটিফাই করে হাজার হাজার মানুষের পরিচয় ঠিক করে দিয়েছে।